মোটামুটি এক সপ্তাহের একটা ছুটি কাটিয়ে আবারও ভিডিও। ওয়েলকাম টু বং পিএনপিসি। ইন্ডিয়ান ফুটবলের বেশ কিছু লেটেস্ট আপডেট নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। গত 24 থেকে 48 ঘন্টাতে কিন্তু আইএসএলের প্রথম ম্যাচ নিয়ে, যে ম্যাচ ওপেনিং হতে চলছিল কলকাতা ডার্বি দিয়ে, এরকম একটা স্পেকুলেশন ছিল, সেই নিয়ে কিন্তু বহু আলোচনা চলেছে, বহু ব্যাপার চলেছে, অনেক ধরনের পক্ষে বিপক্ষে মতামত চলেছে। কেন সেটা বাতিল হলো এবং সেই ম্যাচ বাতিল হয়ে কোন ম্যাচ আসতে চলেছে, তার গুরুত্ব কতটা, সব কিছু নিয়ে কথা বলবো। এবং মোস্ট ইম্পর্টেন্ট থিং, যেখানে আমাদের এখান থেকে বিদেশি প্লেয়াররা প্রতি ক্লাব থেকেই প্রায় বেরিয়ে যাচ্ছে অলমোস্ট, সেখানে কিন্তু আজকে ইন্টার কাশি 4জন ফরেন প্লেয়ারকে সই করিয়েছে। এবং তার মধ্যে মোস্ট ইন্টারেস্টিং থিং ইজ একজন গোলকিপার রয়েছে। ভাই, লাস্ট কবে ফরেন গোলকিপার আমরা দেখেছি সিরিয়াসলি মনে করতে পারছি না। আমার যতদূর মনে পড়ছে দিল্লি ডায়নামোজে ক্রিস্টোফ ভ্যান হোর্ট ছিল, তারপর আমার এই মুহূর্তে মনে পড়ছে না যে বিদেশি গোলকিপার আইএসএলে। পাঞ্জাবে ছিল, কিরণ লিম্বু ছিল, বাট কিরণ লিম্বু ওয়াজ প্লেয়িং লং টাইম ইন ইন্ডিয়ান ফুটবল ইন রাউন্ড গ্লাস পাঞ্জাব এফসি। বাট তার বাইরে একদম মানে বিদেশ থেকে গোলকিপার নিয়ে আসা, সব কিছু নিয়ে এই ভিডিওতে কথা বলবো। এবং অবশ্যই আরও বেশ কিছু আমাদের ফরেন প্লেয়ার কিন্তু আইএসএল থেকে বেরিয়ে গেছে, তার মধ্যে একজন খুব পছন্দের ফরেনার রয়েছে আমাদের। প্রথম কথা যেটা বলার রয়েছে সেটা অবশ্যই কিন্তু 4জন বিদেশি প্লেয়ার এবং 3জন ডোমেস্টিক প্লেয়ারকে সই করিয়েছে ইন্টার কাশি। যেখানে দেখো, যারা কন্টিনিউয়াসলি আইএসএল খেলছিল, ভালো করছিল, বিগ স্পেন্ড করছিল, তাদের থেকে প্লেয়ার বেরিয়েই যাচ্ছিল। বাট সেখানে ইন্টার কাশি, দে আর দ্য নিউ কামার ইন আইএসএল, তারা কিন্তু 4জন বিদেশি প্লেয়ারকে সই করিয়েছে। তো সেই 4জনের মধ্যে রয়েছে একজন গোলকিপার, যার নাম হচ্ছে লুইস তারেস, খুবই ইয়াং প্লেয়ার, 24 বছর বয়স। এবং তার সাথে রয়েছে সের্জিও লামাস, মিডফিল্ডার। তার সাথে কিন্তু রয়েছে তোমার আলফ্রেড প্ল্যানাস, এই প্লেয়ারটাও কিন্তু রয়েছে, একজন উইঙ্গার। এবং তার সাথে রয়েছে ডেভিড হিউম্যান্স, অলরেডি যাকে আমরা ইন্টার কাশিতে দেখেছিলাম, মাঝখানে চলে গেছিলো, তাকে আবারও কিন্তু 2024-25 পর 2025-26 রিসাইন করে নেওয়া হয়েছে। তো এই 4জন প্লেয়ার, 4জন বিদেশি প্লেয়ার, 4জন ফরেন প্লেয়ার, 4জন স্প্যানিশ ফরেন প্লেয়ারকে কিন্তু ইন্টার কাশি সই করিয়েছে। এবং তার সাথে 3জন আমাদের ইন্ডিয়ান প্লেয়ার, তারাও খুব পরিচিত, বেশ কিছু পপুলার ক্লাবে তারা খেলেছে, যার মধ্যে অবশ্যই নিশু কুমার রয়েছে, সেইমিল্লেন ডোঙ্গেল রয়েছে, অ্যান্ড ডেফিনেটলি সিরিয়াল আইএসএল উইনার জায়েস রানে রয়েছে। তো এই 3জন প্লেয়ারকে কিন্তু সই করিয়েছে, যাদের মধ্যে এক্সপিরিয়েন্স রয়েছে, লিডারশিপ রয়েছে, এবং অবশ্যই এটা কোথাও ভালো তাদের এক্সপিরিয়েন্সটাকে টিমের মধ্যে কাজে তারা লাগাতে পারবে। সো এইভাবে আমার মনে হয় যে ইন্টার কাশি যেভাবে ভেবেছে যে অন্ততপক্ষে একটা স্ট্রং স্কোয়াড বানিয়ে কম্পিটিশনের একদম টপ লেভেলে শুরু থেকে থাকার, সেটা কিন্তু যথেষ্টভাবে ক্রেডিটেবল একটা জব। যেখানে আমরা দেখছি প্রায় বাকি এক্সিস্টিং আইএসএল ক্লাবস, তাদের অনেকেই কিন্তু ডোমেস্টিক স্কোয়াড নিয়ে, অলমোস্ট ডোমেস্টিক স্কোয়াড নিয়ে খেলতে চলেছে। যেমন এফসি গোয়া, সম্ভবত একজন ফরেনার থাকবে, শুধু পল মরেনো, ড্রাজিচও বেরিয়ে যাবে। ওড়িশা এফসি, সেখানেও কে থাকবে কি না থাকবে এখনও কিছু বোঝা যাচ্ছে না, কারণ আজকের লেটেস্ট আপডেট অফিসিয়াল কনফার্মেশন হচ্ছে যে হুগো বুমো কিন্তু বেরিয়ে গেছে, হুগো বুমো চলে গেছে মালয়েশিয়া। এবার একটা জিনিস হয়েছে কি ভাই, একটা প্লেয়ার বেরিয়ে অ্যাটলিস্ট ইন্দোনেশিয়া যায়নি, কারণ আইএসএল থেকে বেরিয়ে সবাই আইএসএলেই যাচ্ছিলো, ইন্ডিয়ান সুপার লিগ থেকে বেরিয়ে ইন্দোনেশিয়ান সুপার লিগে যাচ্ছিলো। বাট এই ক্ষেত্রে হুগো বুমো কিন্তু চলে গেছে মালয়েশিয়ান সুপার লিগে, সেখানে সেলাঙ্গরের হয়ে সাইন করেছে। প্রচুর এক্সিটের আপডেট, এবং যারা এখনও অবধি রয়েছে কন্ট্রাক্টেড, তারাও কতজন আর থাকবে, কতজন আর খেলবে, সেই নিয়েও কিন্তু আপাতত বিভিন্ন জায়গাতে ধোঁয়াশা রয়েছে। যে অন্ততপক্ষে এই জানুয়ারির ট্রান্সফার উইন্ডো 30 তারিখে যেটা এন্ড হয়ে যাবে, আর 10 দিন বাকি রয়েছে, সেই 10 দিনের মধ্যে যদি আরও 5-7জন বিদেশি প্লেয়ার আমাদের এখান থেকে চলে যায়, তাহলেও খুব একটা অবাক হওয়ার কিছু থাকবে না। সো দিস ইজ দ্য সিনারিও রাইট নাও অ্যাবাউট দ্য ফরেন প্লেয়ার্স ইন ইন্ডিয়ান সুপার লিগ। এবার যদি আসি আমাদের আইএসএলের ফিক্সচার নিয়ে, তাহলে একটা আভাস ছিল গত কয়েকদিন ধরেই যে 20-22 তারিখের মধ্যে একটু পিকচার দেখতে পাওয়া যাবে যে কীরকম কী হতে পারে, একটা সম্ভাবনা। সেটা 2 দিন আগেই দেখতে পাওয়া শুরু হয়ে গেছিলো, এবং সেটা হচ্ছে যে আইএসএলের ম্যাচ শুরু হবে, মানে আইএসএল টুর্নামেন্টটা শুরু হবে ডার্বি ম্যাচ দিয়ে। এবার ন্যাচারালি যখন প্রথমেই ডার্বি ম্যাচ থাকে না, তখন একটা কমন রিয়াকশন আসে যে হোয়াই, রিজনটা কী। কারণ ন্যাচারালি তুমি বিশ্বের যে কোনো বড় ছোট মাঝারি যা লিগ দেখো, সেখানে কোথাও তুমি দেখবে না যে শুরুর ম্যাচটা ডার্বি দিয়ে হচ্ছে। স্পেনে কখনো এল ক্লাসিকো বা মাদ্রিদ ডার্বি দিয়ে শুরু হয় না। ইপিএলে কখনোই লন্ডন ডার্বি, মার্সিসাইড ডার্বি, লন্ডন এই তোমার ইংলিশ ডার্বি, ম্যানচেস্টার ডার্বি, কোনো কিছু দিয়ে শুরু হয় না। ইতালিতে কখনোই সিরিয়ে তারা মিলান ডার্বি দিয়ে শুরু করে না। এটা কোনো দেশেই ন্যাচারালি হয় না, যেখানে ডার্বির ব্যাপারটা রয়েছে, বা একটা ডার্বির একটা নেক্সট লেভেলের ক্রেজ রয়েছে। তাহলে সেটা ইন্ডিয়ান ফুটবলে কেন? এর আগেও হয়েছে যে কোনো একটা ডার্বি দিয়ে একটা টিমের ম্যাচ শুরু হচ্ছে।
আইএসএলে কিন্তু হয়েছে, মোহনবাগান বা ইস্টবেঙ্গল তাদের প্রথম ম্যাচটাই খেলছে ডার্বি দিয়ে। ন্যাচারালি সেটা পুরোপুরি একটা নেগেটিভ ব্যাপার। তার কয়েকটা রিজন রয়েছে। নাম্বার ওয়ান, দুটো টিম অনেক দিন পর মাঠে নামবে, এবং কেউই কিন্তু সেই ছন্দটা শুরু থেকে ডার্বিতে যেটা এক্সপেকটেশন থাকে প্রত্যেকটা ফ্যানের, সেটা কিন্তু দিতে নাও পারে। তো সেখানে একটা ডার্বি ম্যাড়মেড়া হওয়ার সম্ভাবনা থাকে, বা একটা কোথাও এক পেসে ডার্বি বা সেই ধরনের একটা ব্যাপার যে প্রথম ম্যাচটা ডার্বিতে আমি যদি আমার সবটা উজাড় করে দিই, আমার লাইন আপে প্রচুর ম্যাচ রয়েছে, সো সেটা কিন্তু হয় না, আমরা একটা কোয়ালিটি ডার্বি দেখতে পাবো না। আর সব থেকে বড়ো ব্যাপারটা হচ্ছে যে এই সিজনে কিন্তু একটা ডার্বি আমরা দেখতে পাবো, তো এটাও একটা বড় ফ্যাক্টর। তাহলে প্রথম ম্যাচে ডার্বি কেন? তুমি যেদিনকেই ডার্বি করো না কেন, তুমি ডার্বিতে সেই ক্রেজটা পাবে। তাহলে প্রথম ম্যাচটা ছাড়িয়ে আমরা 4, 5, 6, 7 এরকম একটা ম্যাচ উইক আমরা দেখতে পারি। অ্যাটলিস্ট 4টে ম্যাচ খেলা হয়ে গেলে দুটো টিমের, তারা একটা রিদিম খুঁজে পাবে, তারা একটা পসিবল বেস্ট ফরমেশন খুঁজে পাবে, একটা বেস্ট লাইন আপ তারা খুঁজে পাবে, এবং ফ্যানরাও দেখবে যে হ্যাঁ, আমার জন্য এই ডার্বিটা খুব গুরুত্বপূর্ণ, আমার টিম এই জায়গাতে রয়েছে, ডার্বি জিততে পারলে আমি গ্যাপটা এরকম রাখতে পারবো। সো সেই জায়গাতে ডার্বি কখনোই প্রথম ম্যাচে এক্সপেক্টেড নয়। তো সেই দিক থেকে ডার্বিটা একদমই প্রথম ম্যাচে দেওয়াটা উচিত হয়নি, 1 নম্বর। আর 2 নম্বর ব্যাপার হচ্ছে যে অফিসিয়ালি যখন মোহনবাগান ইস্টবেঙ্গলের ম্যাচ তুমি প্রথম খেলছো, বা প্রথম ফেলছো অ্যাকচুয়ালি বলা ভালো, সেখানে কিন্তু অফিসিয়ালি লাস্ট সিজনের চ্যাম্পিয়ন হিসাবে সেই ম্যাচ মোহনবাগানের হোম ম্যাচ হবে। মোহনবাগান সেই ম্যাচটাকে হোম ম্যাচের টিম হিসেবে কন্ডাক্ট করবে। আবারও বলছি যে এইবারে যেহেতু আমরা দেখব একটাই ডার্বি হচ্ছে, এবং সেই ক্ষেত্রে ইস্টবেঙ্গল তারা আর ডার্বি আয়োজন করার, মানে হোম আয়োজন করার সুযোগটা পাবে না। অর্থাৎ যে কিছু রেভিনিউজ রয়েছে টিকিট সেল থেকে বাকি সমস্ত কিছু, সেটার কি হবে, সেটার কি কোনো ক্ল্যারিটি রয়েছে, সেটার কি কোনো ক্লিয়ার পিকচার রয়েছে? ন্যাচারালি যে টিম হোম ম্যাচের আয়োজন করে তাদের কাছেই সব রেভিনিউটা ম্যাক্সিমামটাই থাকে, বিশেষ করে গেট সেল থেকে যেটা আসে, টিকিট সেল থেকে যেটা আসে, বা মাঠের যে স্পন্সরশিপ যা কিছু রয়েছে সবটাই। তো সেখানে একটা ইস্টবেঙ্গলের কমন ব্যাপার ছিল যে এই জায়গাটাকে প্রোটেস্ট করার, যে আগে এটা ক্লিয়ার হোক যে যেহেতু ডার্বি একটাই হবে, এবং প্রথম ম্যাচ যেহেতু মোহনবাগান মাঠে নামছে, মোহনবাগানেরও প্রথম ম্যাচ সেটা হতে চলেছে, তো সেটা অফিসিয়ালি মোহনবাগানের হোম ম্যাচ হবেই, তো এখানে কিছু করার নেই, বাই রুলস সেটা হবে। কিন্তু সেই ক্ষেত্রে রেভিনিউটা কীভাবে ডিস্ট্রিবিউট হবে, কীভাবে স্প্লিট হবে, এটা একটা বড় ব্যাপার। তবে সবটাই হয়তো এএফএফের কানে গেছে, এবং তারা বারবার বলেছিল যে এটা একটা খসড়া ব্যাপার, এটা কখনোই ফাইনাল ব্যাপার নয়। এবং যেহেতু অবজেকশন এসেছে, আরও অনেক কটা স্কেডিউল নিয়ে অবজেকশন এসেছিল, এরকম না যে শুধু প্রথম ম্যাচে ডার্বি সেটা নিয়ে এসেছিল, অনেক কিছু ম্যাচ নিয়ে এসেছিলো, এবং অফিসিয়ালি এআইএফএফ তারা ঠিক করেছে যে না, এটা যা কিছু বানানো হয়েছিল এটাকে পুরোপুরি ক্যান্সেল করা হবে, এবং 48 ঘন্টা সময় নেওয়া হবে, তার মধ্যে একটা নতুন ফিক্সচার সামনে নিয়ে আসা হবে, ক্লাবগুলোর কাছে পাঠানো হবে। সেটা যদি ক্লাবগুলোর সবার মতামত হ্যাঁ থাকে, তাহলে সেটাকে অফিসিয়ালি কনফার্ম করে দেওয়া হবে। যেহেতু একটা করে সবাই ম্যাচ খেলবে, হোম ভেন্যু অ্যাওয়ে ভেন্যুর অনেক ব্যাপার রয়েছে, কিছু টিমস রয়েছে তারা সব ম্যাচ অ্যাওয়ে খেলতে চায়, কিছু টিমস তারা একটু বেশি হোম ম্যাচ পাবে যেখানে অন্ততপক্ষে সেলস রয়েছে, যেখান থেকে রেভিনিউটা রয়েছে। তো অনেক ফ্যাক্টরস রয়েছে, সব ফ্যাক্টরের উপর দাঁড়িয়ে আগামী 48 ঘন্টা সময় এএফএফ নিয়েছে, তার মধ্যে তারা ফিক্সচার রেডি করবে। তবে যেটা সম্ভাবনা পাওয়া যাচ্ছে যে প্রথম ম্যাচটা সেটাও কিন্তু একটা হাই ভোল্টেজ ম্যাচ হতে যাচ্ছে, বাট কখনোই সেটা দুটো টিমের সেম ব্যালেন্সের নিরিখে হবে বলে অন্ততপক্ষে এই সিজনে আমার মনে হয় না। সেই ম্যাচটা হচ্ছে ওপেনিং ম্যাচ, মোহনবাগান ভার্সেস কেরালা ব্লাস্টার্স। এর আগে আমরা 2-1বার সেটা দেখেছি আইএসএলে। এবার ন্যাচারালি প্রতিবার কী হয়, কেরালার একটা সেই লেভেলের টিম থাকে, ডোমেস্টিক ফরেন প্লেয়ার সব কিছু মিশিয়ে টপ কোয়ালিটি প্লেয়ার ওরা নিয়ে আসে ফরেন থেকে। এইবারে কি হয়েছে, অলমোস্ট সমস্ত ফরেন প্লেয়ার বা কোয়ালিটি ফরেন প্লেয়ার্স দে হ্যাভ লেফট। দুজন মাত্র প্লেয়ার রয়েছে, তারাও থাকবে কি থাকবে না এই মুহূর্তে কোনো রকম সিউরিটি নেই। যদি ডোমেস্টিক প্লেয়ারদের কথা বলি, সেইভাবে কোনো টপ ডোমেস্টিক স্টার ফুটবলার নেই যে একটা কোথাও অ্যাট্রাকশন নিয়ে আসবে। বাট স্টিল কেরালার একটা আলাদা ক্রেজ রয়েছে, টিভি ভিউয়ারশিপ নিয়ে হয়তো খুব একটা চাপ হবে না, কিন্তু অবভিয়াসলি যদি মাঠের কথা বলি তাহলে কেরালা থেকে ট্রাভেলিং ফ্যান্স সেটা কিন্তু হিউজ পরিমাণে ডেফিনেটলি আসবে না, যেটা যে কোনো ম্যাচে ওদের হয়, যে ওরা দেশের যে প্রান্তেই হোক না কেন, মাঞ্জাপাড়া এবং তার সাথে যারা কেরালা ব্লাস্টার্সের কমন ফ্যান্স রয়েছে, দে ইউজ টু ট্রাভেল। তারা কিন্তু কলকাতা, গুয়াহাটি, জামশেদপুর, ওড়িশা, মুম্বাই, গোয়া, প্রত্যেকটা জায়গা, মানে ওদের সাউথের দুটো জোন বাদ দিয়ে, বা আগে হায়দ্রাবাদ ছিল, এই সাউথের 3টে জায়গা বাদ দিয়ে বাকি নর্থ ইন্ডিয়া, ওয়েস্ট ইন্ডিয়া, ইস্ট ইন্ডিয়া, ওরা কিন্তু ট্রাভেল করে। তো সেই ট্রাভেলটা কিন্তু ন্যাচারালি হবে না, কারণ সেই কোয়ালিটি টিম ওদের নেই। বাট যদি মোহনবাগানের কথা বলি, তাহলে অনেক দিন পর মোহনবাগান মাঠে নামবে, এবং 14 ফেব্রুয়ারি ডেট রয়েছে, তো ন্যাচারালি বুঝতে পারছো যে সেই দিনটাতে কিন্তু সবাই নিজেদের ফ্রি রাখার চেষ্টা করবে। অ্যান্ড আমার আশা যে ওই ম্যাচে অন্ততপক্ষে প্রথম দিনকে আমরা
অ্যাটলিস্ট 30,000 to 35,000 অর প্লাস, বাট 30,000 থেকে 35,000 তো মিনিমাম আমরা পাবলিককে মাঠে দেখবো যে চিয়ার করছে ফর মোহনবাগান। ডেফিনেটলি সেটা হবে, তবে ট্রাভেলিং ফ্যান্স খুবই মিনিমাল থাকবে, খুবই মিনিমাল, হাতে গোনা। যদি ইস্টবেঙ্গলের কথা বলি তাহলে ইস্টবেঙ্গলও কিন্তু প্রথম ম্যাচটা হাই ভোল্টেজভাবেই শুরু করবে, সেটা হচ্ছে 16 তারিখে নর্থ ইস্টের বিপক্ষে। তবে নর্থ ইস্টেরও কিন্তু শক্তি ক্ষয় হয়েছে, কারণ নর্থ ইস্টের সুপারস্টার প্লেয়ার আলাদিন আজারেই কিন্তু অলরেডি টিম থেকে লোনে চলে গেছে, এবং সেই লোন পিরিয়ডটা করার আগে, মানে সেই লোন স্পেলটাকে অ্যালাউ করার আগে নর্থ ইস্ট 2 বছরের কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিয়েছে আলাদিন আজারের সাথে। তো আলাদিন আজারেই 2026-27 সিজনে ডেফিনেটলি ফিরে আসবে, এবং সেটাও কিন্তু একটা ধামাকাদার তার রিটার্ন হবে। তবে এই সময়টার জন্য আলাদিন আজারি আর ইন্ডিয়ান সুপার লিগে থাকতে চায়নি। তবে নর্থ ইস্টের যে মেন শক্তি ছিল সেটাকে না পাওয়ার পর কীভাবে তারা ইস্টবেঙ্গলের এই শক্তিশালী টিমটার এগেনস্টে মুখোমুখি হয় সেটাও দেখার বিষয় হবে। 16 তারিখ সোমবার রয়েছে, তো ন্যাচারালি একদম মাসের প্রথম দিন, তার আগের দিনকে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ রয়েছে T20 ওয়ার্ল্ড কাপে। তো সেই দিনকে ম্যাক্সিমাম ইস্টবেঙ্গল ফ্যান্স তারা কতটা সংখ্যায় যায় সেটাও দেখার বিষয় হবে, কারণ ইস্টবেঙ্গলও বহুদিন পর মাঠে নামবে। অলরেডি দুটো ফাইনালকে ইস্টবেঙ্গল হাতছাড়া করেছে, অ্যান্ড ডেফিনেটলি আমার আশা যে ইস্টবেঙ্গলে যেটা অ্যাভারেজ থাকে অন্ততপক্ষে 20,000, তো সেখানে 15 থেকে 20,000 মানুষ অন্তত সেই ম্যাচটা দেখার জন্য যাবেন। কারণ এই সিচুয়েশনে, আমরা যে সিচুয়েশনটাতে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, এই সিচুয়েশনটাতে কিন্তু যারা অন্ততপক্ষে মাঠে যেতে পারবে, মাঠে যাওয়ার মতো অবস্থাতে রয়েছে, তারা ম্যাক্সিমাম যতটা মাঠে যাবে ততটা কিন্তু আমাদের ক্লাবগুলো তারা রেভিনিউ জেনারেট করতে পারবে, কারণ ম্যাচের সংখ্যা খুবই কম হবে। তো ম্যাক্সিমাম ম্যাচ তোমরা যতটা পারবে মাঠে যাও, মাঠে গিয়ে নিজের টিমকে চিয়ার করো। খুব বেশি ম্যাচ কিন্তু আমরা আমাদের পছন্দের টিমকে ঘরের মাঠে খেলতে দেখবো না। এই ছিল ব্যাপার, এই হচ্ছে অবস্থা। এই নিয়ে বাকি তোমাদের যা কিছু মতামত রয়েছে, যা কিছু বক্তব্য রয়েছে, অবশ্যই শেয়ার করে জানাতে থাকো। এর থেকে বেশি কিছু আজকের এই ভিডিওতে বলার নেই। ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, যদি চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।